কাহিনীর সাতকাহন, প্রাত্যহিক যাপনের সাপ্তাহিক বিনোদন, রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক ও নানান স্বাদের গল্পের ডালি দিয়ে সাজানো আমাদের এই আসরে আপনাকে স্বাগত। কাহিনীর সাতকাহনে আজকের গল্প বুড়ো সাপুইয়ের কবর। লেখক অনিরুদ্ধ সরকার। লেখক পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। লেখালেখি কবিতা দিয়ে শুরু, মূলত সাইকোলজিক্যাল থ্রিলার দিয়েই ভূতভূতুম নামক ফেসবুক সাহিত্য গ্রুপে প্রথম গল্প লেখায় হাতেখড়ি। শুরু হচ্ছে গল্প বুড়ো সাপুইয়ের কবর। শনিবার দিনটায় রাতে আর খাবার জোগাড় করতে লাগে না বুড়ো সাপুইয়ের। মোড়ের মাথায় বড় ঠাকুরের মন্দিরে খিচুড়ি রাঁধে ওই দিন। প্রচুর লোকজন হয়। নীলকণ্ঠের মালায় উপচে পড়ে শনি ঠাকুরের মূর্তি। পাশে কালী মূর্তিও আছে একটা। সামান্য টিনের একচালা মন্দির। সামনে চৌকো করে ইটের বেড়ি দেওয়া মাটির বেদি। তার মধ্যে মোমবাতি, ধূপকাঠি গুঁজে পুজো দেয় লোকজন। পুজোর শেষে অ্যালুমিনিয়ামের ডেকচি ভরে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। বুড়ো দূর থেকে দেখে। ভিড় পাতলা হয়ে আসলে টিনের থালাটা নিয়ে মন্দিরের সামনে যায় আস্তে আস্তে। বাম পাটা গোড়ালির কাছ থেকে বাঁকা, তাই ঘষড়ে হাঁটে। পরিতোষ একটু বেশি করেই খিচুড়ি দেয় বুড়োকে, সাথে তরকারি, কখনো ফুলকপি আলুর, শীতকালে বাঁধাকপি লাবড়া এসবও থাকে। খাবারটা নিয়ে ফেরত আসে সাপুই। দাওয়ায় বসে তৃপ্তি করে খায় সবটা। তারপর জুট মিলের চাপকলটায় গিয়ে হাত ধোয়। গরমটা বেশ ভালো মতোই পড়েছে এবার। টিনের চালার ঘরে শোয়ার জো নেই। তক্তপোষটা তেতে ওঠে, পিঠ ঠেকানো যায় না। দুপুরে করে বটগাছতলাতেই ঘুমোচ্ছে এখন সাপুই। লাল সিমেন্টে বাঁধানো গোড়াটা অনেক জায়গায় চলতে উঠে গেলেও এখনও মোটামুটি ঠিকঠাকই আছে। কি ঠান্ডা গাছতলাটা। দূরে জুট মিলের সাইরেন বাজল। এখনই দল বেঁধে লেবাররা বেরোবে। কত মেয়ে পুরুষ কাজ করে এখনো মিলটায়। অর্ধেক মিল তো বন্ধই হয়ে গেছে। এটাও কতদিন চলবে কে জানে। প্রায়ই জমায়েত হয় লোহার গেটটার সামনে। স্ট্রাইক করে এরা। সাইরেন বন্ধ থাকে 2-4 দিন, তারপর মিটমাট হয় বোধহয়। ফের ঘামে লেপটে যাওয়া জামা কাপড়, সারা গায়ে পাটের আঁশ নিয়ে কিভাবে হাসি মুখে গল্প করতে করতে বেরিয়ে আসে এরা। অবাক হয়ে দেখে বুড়ো সাপুই। সাপুই এখানে অনেক দিন ধরেই আছে। সাবিরা মারা যাওয়ার পর বছর 3 পর থেকে। এখন শুধু মরবার অপেক্ষা মাত্র। সাবিরাকে প্রথম দেখেছিল যখন সাপুই, তখন তার অল্প বয়স। ঘরামির কাজ করত সে। বেশ গুছিয়ে মন দিয়েই কাজকর্ম করত। সৎ, পরিশ্রমী হওয়ার দরুন বেশ পসারও জমিয়ে ফেলেছিল। কাজের অভাব হতো না। গ্রামের দিকের বাড়িঘর তৈরির যাবতীয় সব কাজই করত। টিনের ছাউনি দেওয়া থেকে টালির চাল ছাওয়া সবই করত অত্যন্ত দক্ষতায়। কাঠের কাজকর্মও জানা ছিল। ফলে নিজের গাঁ তো বটেই, আশেপাশের গাঁ থেকেও ডাক আসত তার। সেখানে গিয়ে গোটা কাজ তুলে দিতে হতো। টাকা পয়সাও মন্দ হচ্ছিল না। বেশ দিন কাটছিল। বাড়িতে একাই থাকে সাপুই। গেল অঘ্রাণে মা মারা গেছে। বাবা ছোটতেই। 2 দিদিদের বিয়ে হয়ে গেছে।
ছোটদির বিয়ে যত সম্ভব জাঁকজমক করেই দিয়েছে সাপুই। মা তখন বেঁচে, কিন্তু করছিল। এত খরচা না করলেও চলতো। সঞ্চয় কর, তোর নিজের জন্য রাখ। কান দেয়নি সাপুই। ছোটদিকে চোখে হারাতো সে, তাই সবটা ঢেলেই খরচা করেছিল তখন। এরকমই একদিন দূরে একটা কাজের বরাত পেল সাপুই। কাজটা নামাতে পারলে টাকা করি ভালোই দেবে বলেছে লোকটা। থেকে কাজ করতে হবে। সমস্যা বলতে তেমন কিছুই না, মুসলিম বাড়ি। মা থাকলে আপত্তি করত, একটু গোঁড়া ছিল এসব ব্যাপারে মা। ওনাদের বাড়িতে থেকে কাজ করতে হবে এটা শুনে মা রাজি হতো না কখনোই। এ ব্যাপারে একদম নিশ্চিত সাপুই। আজ মাও বেঁচে নেই, তাই রাজি হয়ে গেল সে। কম করে দিন চারেকের কাজ যা দেখল সে। পুরনো টালির ছাউনি সব ফেলে দিয়ে টিন লাগাতে হবে। টালিগুলো নোনা ধরে গেছে, কবেকার পুরনো কে জানে। কাঠের জালিগুলো সঙ্গীন অবস্থা। এই বর্ষাতে না পাল্টালে মাথার উপর ভেঙে পড়ত নির্ঘাত। সাথে করে চরণকে নিয়ে এসেছে সাপুই। ওরও বাপ মরে গেছে ছোটবেলাতেই। পড়াশোনা বেশি দূর করেনি। ক্লাস 4-এ 2বার ফেল করার পর স্কুল ছেড়ে দিয়েছে। ওর কাছে ঘুরে ঘুরে কাজ করে বেড়াতো। পয়সা কড়ি কেউই দিত না ঠিকঠাক। সাপুইয়ের কাজের চাপ বাড়ল তখন আর একা করে কুলোতে পারছিল না সে। চরণকে কাজের কথা বলে। টাকা পয়সা নিয়মিত রোজকারটা রোজ পাবে শুনে চরণ এক পায়ে খাড়া। বেশ করিতকর্মা ছেলে চরণ। হাতে হাতে এগিয়ে দেয় কাজ। খাটনিটাও কম হয় সাপুইয়ের। গোটা তিনেক বড় বড় ঘর মকবুল আলীর। বড় বাজারে পাইকারি মালের ব্যবসা। আরও তো আছে নাকি। খারাপ পয়সা না, ভালোই কামাই। তাই সাপুইকে দিয়েই কাজ করানোর কথা ঠিক করেছে। ভালো কাজ করে সাপুই, সেটা সে শুনেছে। উঠোনের এক প্রান্তে মালপত্র রাখবার ঘরে রাতে থাকার ব্যবস্থা হয়েছে। ওনারা খাবারের কথা বলতে এলে সাপুই মানা করে দেয়। সে খাবার বাইরে থেকেই খেয়ে আসবে। প্রত্যেক জায়গায় সে সেটাই করে। আলাদা করে আর ওনাদের হুজ্জুতির মধ্যে ফেলবে না। মকবুল আলীও রাজি হয়ে যান, কথা বাড়ান না। সকাল থেকেই কাজে লেগে পড়ে দুজন। সাপুই উপরে উঠে টালি নামিয়ে দিতে থাকে। চরণ নিচ থেকে সেগুলো নিয়ে উঠোনের এক কোণে সাজিয়ে রাখে। সূর্য তেতে উঠবার আগেই সব টালি দ্রুততার সঙ্গে নামিয়ে ফেলে সাপুই। নিচে দাওয়ায় বসে হাঁপাচ্ছে দুজন। একটু বিশ্রাম নিয়ে ফের লাগতে হবে কাজে। বাঁশের চালাটা খোলাই কষ্টের। পুরনো পেরেক সব উপড়ে বের করে তারপর নামানো। নতুন কাঠ চেরাই করে নিয়ে এসেছে মকবুল আলী। ওগুলো দিয়ে ঘরের নতুন চালি হবে। চরণ ছায়ায় বসে কাঠগুলোয় আলকাতরা মাখাচ্ছে। মাখানো হয়ে গেলে রোদে নিয়ে গিয়ে রাখছে শুকোতে। এই নিন, এটা খান, যা গরম। মেয়েলি কণ্ঠ শুনে উপর দিকে মুখ তোলে সাপুই। সাদা চুড়িদার পরা একটা মেয়ে, তরুণী। সাপুইয়ের থেকে বছর 4 ছোট হবে বড়জোর। ছিপছিপে গরম, কাজল টানা চোখ দুটো দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে সাপুইয়ের দিকে। হাতে একটা ট্রেতে কাঁচের গ্লাস, সবুজ রঙের শরবত। সাপুই মেয়েটার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। কি অপূর্ব চোখ দুটো। মেয়েটার সৌন্দর্যে কোনো চাঞ্চল্য নেই, প্রগলভতা নেই। কি শান্ত মায়া মাখানো মুখ মেয়েটার। মেয়েটা এবার লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। গ্লাসটা নিচে নামিয়ে রেখে সাপুইকে কোনো মতে আমপানার শরবতটা খেয়ে নেওয়ার কথা বলেই তাড়াতাড়ি পা চালিয়ে ঘরের ভিতরে চলে যায়।
সাপুই মেয়েটার চলে যাওয়াটা দেখে। বুকটা যেন হালকা ঝাপটা মারে পাঁজরে। এসব নিয়ে ভাবেইনি কখনো সাপুই। বাড়ি, মা, সংসার, দিদিদের বিয়ে, দায়িত্ব এসব নিয়ে দৌড়তে দৌড়তেই নিজের ভালো লাগার কথা ভুলেই গেছে সে। প্রেম ভালোবাসায় মরচে পড়ে গেছে বোধহয় একদিনে, ওই ভাঙা চালটার মতো। এবার মনে হচ্ছে যত্ন নিতে হবে। শরবতে চুমুক দিতে দিতে নিজের মনেই হাসে সাপুই। কাজ মোটামুটি গুছিয়ে এনেছে সাপুই এই 2 দিনে। আর দিন 2 কাজ বড় জোর। সামনের মোড়ের মাথায় ভাতের হোটেল আছে একটা, ওখান থেকেই রাতের খাওয়া সারছে সাপুই। সারাদিন কাজের পর সন্ধেবেলায় উঠোনে বসে বিড়িটা ধরালো সাপুই। আজ কি পূর্ণিমা, কি বেড়ে চাঁদ উঠেছে। ফুটফুটে জ্যোৎস্নায় উঠোনটা চকচক করছে। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সাবিরার কথা মনে পড়ল তার। এই 2 দিনে সাপুই যতটা বুঝেছে তাতে এটা বেশ স্পষ্ট যে ব্যাপারটা একতরফা না। কাজের ফাঁকে ফাঁকে আর চোখে সে খেয়াল করেছে দূর থেকে তাকে লক্ষ্য করে একজোড়া চোখ। চোখাচোখি হতেই লজ্জায় ঘরের ভেতরে চলে যায় সে। মকবুল আলীর মেয়ে সাবিরা, সে কি পছন্দ করে সাপুইকে? কি সব ভাবছে সে। চরণ বাইরে গেছে খেতে, একসাথেই যায় দুজন। আজ গাটা ম্যাজ করছিল বলে সাপুই যায়নি। চরণকে খাবার নিয়ে আসতে বলেছে। ঠান্ডা ঝিরিঝিরি হাওয়ায় চোখটা লেগে এসেছিল সাপুইয়ের। এই যে শুনছেন, মেয়েলি গলার স্বরে তন্দ্রা কাটল সাপুইয়ের। ধরফর করে উঠে বসল। সামনে সাবিরা দাঁড়িয়ে আছে। রূপলি জ্যোৎস্নার আলোয় আকাশ থেকে পরি নেমে এসেছে কি। ইস, কি সব ভাবছে। নিজের মনে নিজেই লজ্জা পেল। আপনারা তো আমাদের বাড়িতে কিছুই খাচ্ছেন না, একটা জিনিস এনেছিলাম, খাবেন? সাবিরার হাতে পিতলের রেকাবিতে একটা বাটি খেয়াল করল সাপুই। আজ আমার জন্মদিন, সেই জন্য একটু সিমুই রেঁধেছিলাম, আপনার জন্য নিয়ে এলাম। কি খাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো। উঠে দাঁড়িয়ে বাটিটা নেয় সাপুই। আপনার জন্মদিন, আগে জানলে কিছু একটা অন্তত দেওয়া যেত। এখন তো দোকানপাটও খোলা নেই। ইস, অনেক হয়েছে, রাখুন তো, সে না হয় পরেই দেবেন। আগে খেয়ে তো দেখুন কেমন হয়েছে, ভালো লাগলে তারপর না হয় দেবেন। সাপুই আর দেরি করল না। তড়িঘড়ি করেই চামচ দিয়ে 1 খাবলা সিমুই মুখে পুরে দিল। আরে আরে আরে, কি করছেন? গরম তো। সাবিরার কথা শেষ হওয়ার আগেই মুখে পুরে দিয়েছে সাপুই। গরম সিমুই মুখে পুরে তার তখন নাজেহাল অবস্থা। না পারে ফেলতে, সামনে সাবিরা দাঁড়িয়ে, না পারে গিলতে। গরমে জিভ তো পুড়লই, চোখ দিয়ে টপ টপ করে জল ঝরল সাপুইয়ের। ইস, এরকম কেউ করে? গরম জিনিসটা এভাবে কেউ মুখে পুড়ে দেয়? গেল তো জিভটা পুড়ে। না না না, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর পায়েস আগে কখনো খাইনি। লজ্জায় মরতে মরতে কোনো রকমে সায় দিল সাপুই। রাখুন তো, এত ভালো পায়েস যে কেঁদে ভাসালেন, তাই তো? বলে হাসতে হাসতে বাড়ির ভিতর দৌড়ে চলে গেল সাবিরা। সাপুইয়ের এত ভালো লাগেনি কখনো কাউকে। রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে। সাবিরার হাতটা ধরা তার হাতের মধ্যে। দুজনে গা ঘেঁষে বসে আছে একটা নদীর পাড়ে। সাবিরার মাথাটা সাপুইয়ের কাঁধে এলিয়ে রাখা। প্রথম দিনের সেই সাদা চুড়িদারটা পরেছে সাবিরা। সাদা ওড়না হাওয়ায় উড়ছে খুব। অদ্ভুত এক সুন্দর গন্ধ আসছে সাবিরার চুল থেকে। সাপুই
এবার জাপটে ধরে সাবিরাকে। সাপুইয়ের বুকের ভিতর ছোট্ট নরম পাখির মতো মিশে যায় সাবিরা। স্বপ্নটা এতটা সত্যি ছিল, ধড়ফড় করে উঠে বসে সাপুই। মাথার কাছে রাখা জলের জগ থেকে ঢকঢক করে জল খায় অনেকটা। পাশে চরণ অঘরে ঘুমোচ্ছে। বাকি কাজটুকু একটু ধীরে সুস্থে করে সাপুই। অন্য সব বারের মতো তাড়াতাড়ি কাজ শেষ করে না এবার। চরণও লক্ষ্য করে ব্যাপারটা। সাপুইকে জিজ্ঞেস করাতে সাপুই তাকে বলে ধরে ধরেই ঠিক করে কাজটা করতে। টাকা ভালো দেবে যখন, কাজটাও ধীরে সুস্থে করবে। সাপুই ইচ্ছে করেই অপেক্ষাকৃত ধীরে কাজ করছে, যাতে আর কটা দিন বেশি এখানে থাকতে পারে। সাবিরাকে একটু বেশি দেখতে পাওয়া যায় যাতে। এই শেষ কদিনে মোটামুটি ভালোই আলাপ হয়েছে সাবিরার সাথে। সাবিরা এখন দূরে দাঁড়িয়ে দেখে না তাকে, কাছে এসেই তার কাজ দেখে, কথা বলে, এটা ওটা জিজ্ঞেস করে। বাড়ির গল্প, গাঁয়ের গল্প, মা বাবা, দুই দিদি, সবার গল্প করে সাপুই। সাপুইয়ের ভালো লাগে খুব। মনে হয় এরকমটা যদি সারা জীবন চলত। স্বপ্নের কথা মনে পড়ে। আজ কাজ শেষ হয়ে যাবে, টাকা পয়সা নিয়ে সন্ধ্যের আগেই বাড়ি চলে যেতে হবে। সাবিরার জন্য কাল একজোড়া রূপোর নূপুর কিনেছে সাপুই। দোকানদারটা ভালো, ধারে দিতে রাজি হয়েছে। সে মানুষ চেনে। ওই কিছুক্ষণের আলাপেই সে বুঝেছে এ ছেলে ঠকাবে না। সাপুই তাকে কথা দিয়েছে আজ টাকা দিয়ে দেবে বাড়ি যাওয়ার আগেই। সাবিরাকে নূপুর দুটো পরলে কি সুন্দরী না দেখাবে। সেই স্বপ্নের সাদা চুড়িদারটার সাথে মানাবে খুব। রিন রিন আওয়াজ তুলে হাঁটবে সাবিরা। সাবিরাকে কি মনের কথাটা বলেই দেবে সাপুই? আজই তো চলে যাবে সে, তারপর কি হবে? যাওয়ার আগে কথাটা বলেই দেখা যাক না কি হয়। সাবিরাকে সে যতদূর বুঝেছে তাতে সে রাজি না হলেও এই ব্যাপার নিয়ে অশান্তি কিছু করবে না। আর ভাবে না সাপুই। সে মনস্থির করে ফেলেছে বিকেলে যাওয়ার আগেই সবটা খুলে বলবে সাবিরাকে, কতটা ভালোবেসে ফেলেছে তাকে এই কদিনের দেখাতেই। বিকেলে কাজ শেষ করে স্নান করে ভালো জামা কাপড় পরে ঘরে যন্ত্রপাতি গুছিয়ে রাখছিল সাপুই। একটু পরেই বেরোবে। টাকা দিয়ে দিয়েছে মকবুল আলী। চরণকে গরম কচুরি আর 4টে করে জিলিপি আনতে পাঠিয়েছে তখনই। একেবারে খেয়েই বেরিয়ে পড়বে। কিন্তু মনটা অস্থির খুব। সাবিরাকে সে দেবে কি করে জিনিসটা এখানে, সবার চোখ এড়িয়ে? এখনো অবধি তো দিতে পারল না সে। একটু পরেই তো বেরিয়ে যাবে। তাহলে কি আর দেওয়া হবে না সাবিরাকে? আর কি বলতে পারবে না সাপুই ওর মনের কথা? ব্যাগপত্তর সব তো গুছিয়ে ফেলেছ দেখছি। আজ রাতটা কি থেকে গেলে হতো না? সাবিরা? সাপুই দেখল সাবিরা ঘরে এসে দাঁড়িয়েছে দরজাটায় ঠেস দিয়ে। না মানে আসলে অনেক দিন হয়ে গেল এখানে কাজটা তুলতে, তাই আজই বেরিয়ে পড়ব। আচ্ছা, আমি বললেও থাকবে না? হাসলে কি সুন্দর দেখায় সাবিরাকে। সাপুই কি উত্তর দেবে বুঝে না পেয়ে মাথা চুলকোয়। আর আমার জন্মদিনের উপহারটা পায়েস ভালো লাগেনি বুঝি? আরে না না, কি যে বলো, কই বলেছি ভালো লাগেনি? আমি তো সেই কখন থেকেই অপেক্ষা করছি তোমায় উপহারটা দেবার জন্য। কই, সকাল থেকে যে দেখা হলো এতবার, দাওনি তো? সাপুই এবার লজ্জা পেল। আমতা আমতা করে বলল, না মানে আমি ভেবেছিলাম
জিনিসটা মানে ওই আর কি, ওই সবার সামনে। ও, বুঝেছি, সবার সামনে দিতে পারতে না, তাই তো? কই দাও দেখি। এই তো, কাছে এসেছি। সাপুইয়ের গলা শুকিয়ে এলো এবার। সাবিরা একদম কাছে এসে দাঁড়িয়েছে তার। ওর গরম নিঃশ্বাসটা অবধি মুখে এসে পড়ছে সাপুইয়ের। সাপুই পকেট থেকে বাক্সটা বের করে সাবিরাকে দিল। ও মা, এই তুমি তো সত্যি সত্যি, ইস, আমি তো মজা করে বলেছিলাম। খুলে দেখোই না পছন্দ হয় কিনা। গয়নার বাক্সের ঢাকনাটা খুলতেই নূপুর জোড়া চিকচিক করে উঠল। লাল ভেলভেটের উপর সাদা নূপুর দুটো রাখা, কি সুন্দর লাগছে। ও মা, এ তো অনেক টাকার জিনিস। এ বাবা, না 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 না, এটা কি করেছো তুমি? ইস, এরকম সত্যি করবে জানলে, ধস, আমার এবার খারাপ লাগছে। কিন্তু তোমার পছন্দ হয়েছে? সাবিরাকে দু চোখ ভরে দেখতে দেখতে জিজ্ঞেস করে সাপুই। কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে যায় সাপুইয়ের। সামনে দাঁড়ানো সাবিরা লজ্জা পায় এবার। মাথা নিচু করে মৃদু স্বরে জবাব দেয়, খুব খুব পছন্দ হয়েছে। সাপুই আর পারে না, চুলোয় যাক সব। আমায় বিয়ে করবে সাবিরা? আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই কয়েকদিনে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি যে তোমার ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছি না। সাবিরা কোনো উত্তর দেয় না। মাথা নিচু করে বাক্সের ভিতরে রাখা নূপুর দুটোকে দেখতে থাকে। সাবিরা? সাবিরা এবার মুখ তোলে। চোখ দুটো ভিজে গেছে, জলে টুপটুপ করছে। যে কোনো মুহূর্তেই বানভাসী হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেটা কি করে হবে? বাড়িতে যে কখনোই মানবে না। আমার গাঁয়েও হয়তো কেউ মানবে না। আমরা চলে যাব এখান থেকে অনেক দূরে, অন্য কোথাও। যাবে আমার সাথে সাবিরা? সাবিরা উত্তর দেয় না। এগিয়ে এসে সাপুইয়ের বুকে মুখ গুঁজে দেয়। মৃদু কণ্ঠে বলে, কিন্তু আমার যে ভয় করে বড়। বাবা দাদারা তোমার যদি কোনো ক্ষতি করে দেয়। কথা আটকে দেয় সাপুই। কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, শহরে যাব, ভিড়ে মিশে যাব, কেউ খুঁজে পাবে না। শুধু তুমি বলো, যাবে আমার সাথে সাবিরা? ঘর বাঁধবে আমার সাথে? সাপুইয়ের জামাটা আর একটু ভিজিয়ে দিতে দিতে সাবিরা উত্তর দিল, হ্যাঁ যাব, বাঁধবো ঘর। আমিও যে তোমায়। সাপুই জড়িয়ে ধরল সাবিরাকে বুকের ভিতর খুব করে। সামনে এখন নতুন রাস্তা, শহরের, একসাথে ঘর বাঁধার। যে করে হোক সবার চোখ এড়িয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। গয়নার দোকানে টাকা মিটিয়ে বাড়ি ফেরে সাপুই। পথে আসতে আসতেই সব ঠিক করে ফেলেছে সে। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে যতটা পারে টাকা পয়সা গুছিয়ে নিতে হবে। বাড়িটা বিক্রি করে দেবে। এমনিতেই দিদিদের বিয়ে বাবদ দেনা রয়েছে বাজারে। এতদিন টুকটুক করে সেসব মেটাচ্ছিল সাপুই। এবারে একেবারে সব মিটিয়ে দিয়ে ল্যাটা চুকিয়ে বেরিয়ে পড়বে এখান থেকে। দিন সাতেকের মধ্যেই সব ব্যবস্থা পাকা করে ফেলেছে সাপুই। বাংলাদেশি খদ্দের পেয়ে গেছে। ওনারা এখানে জমি খুঁজছিলেন। দরদাম করেনি সাপুই, ওনাদের দরেই ছেড়ে দিয়েছে জমিটা। পাছে হাত ছাড়া হয়ে যায়, তাই ওই টাকাতেই রাজি হয়ে গেছে। যা পাওয়া যায় এখন সেটাই অনেক। রেজিস্ট্রি হয়ে গেছে। দেনা টেনা যা ছিল সব আজই মিটিয়ে দিয়ে এসেছে। গ্রামে কেউ জানে না ব্যাপারটা। গোটা ব্যাপারটাই খুব গোপনে করেছে সে।
চরণকে ভেবেছিল বলবে একবার, কিন্তু বলেনি। গাঁয়ের লোকের পেটে কথা থাকে না কোনো, 5 কান করবেই। কাল কাক ভোরেই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে সাপুই। সেই মতো কথা বলা আছে সাবিরার সাথে। স্টেশনে দেখা করবে দুজন, তারপর ট্রেন ধরে সোজা ব্যারাকপুর পৌঁছবে। ওখানে চেনা জানা এক আত্মীয় আছে, সেখানে গিয়েই উঠবে আপাতত। বাকিটা পরে ভাবা যাবে। আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে এনেছিল সাপুই। টাকা পয়সার কথা মাথায় রেখেই কলোনিতে সস্তার একটা ঘর ভাড়া দেখে। এখানে শহরে আর কোথায় কাঁচা বাড়ির কাজ আছে। এক প্রকার বাধ্য হয়েই ঠিকাদারের হয়ে জোগাড়ে কাজ করা শুরু করে সে। রাজমিস্ত্রির হাতে হাতে মাল তুলে দেওয়া, ইট বয়ে নিচ থেকে ওই উঁচু উঁচু বাড়িগুলোয় তোলা, সবই আগের চেয়ে প্রচণ্ড শারীরিক পরিশ্রমের কাজ। টাকার পরিমাণও সেই হিসেবে অনেকটাই কম। তাও দিনের শেষে হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে সাবিরার হাসি মুখটা দেখেই সব ক্লান্তি দূর হয়ে যেত। কোনো কোনো দিন তো ঘামা গায়েই জড়িয়ে ধরত সাবিরাকে। খিলখিল করে আটকা পড়ে হাসত দোয়েল পাখি। দুজনে মেঝেতে বসে একসাথে খেত। প্রথম মাইনে পেল কাজের ওখান থেকে, সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে। কাজ থেকে ফেরার সময় জামা কাপড়ের দোকান থেকে সাবিরার জন্য সাদা চুড়িদার কেনে সাপুই। খুব সুন্দর নকশা কাটা জামাটা, আর একটা শিফনের ওড়না স্বচ্ছ মেঘের মতো সাবিরার গায়ে লেগে থাকবে, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিল সাপুই। বেছে বেছে সেই রকমই কিনেছে সে। কাল রবিবার ছুটি, কালই কাজটা সারবে তারা। বাড়ি থেকে আসবার সময় কিছুই নিয়ে আসতে পারেনি সাবিরা, পাছে সন্দেহ করে আব্বু। একটা ব্যাগে অল্প কিছু জামা কাপড় আর রূপোর নুপুর দুটো নিয়েই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে সাপুইয়ের ভরসায়। সাবিরা, সাবিরা! হ্যাঁ যাই। দরজা খোলে সাবিরা। সারাদিন ঘরের মধ্যেই থাকে, এখানে বাইরে কোথায় বা বেরোবে। ক্রুশ কাটা এনে দিয়েছে সাপুই, উল বনে বসে। সাপুইয়ের মাপ নিয়ে তার জন্য সোয়েটার বানাচ্ছে সে এখন। এইসব ঘরের টুকটাক কাজের মধ্যে দিয়েই দিন কেটে যায়। একটা ছোট টিভি কিনে দেওয়ার ইচ্ছে ছিল সাপুইয়ের। সাবিরা নিষেধ করে, অত টাকা খরচ করতে হবে না, তার চেয়ে একটা রেডিও কিনে দিও। গান শুনতে খুব ভালোবাসে সাবিরা। সারা দিন গান শোনে আর উড়ে উড়ে কাজকর্ম সারে ঘরের। উমা, আজ আবার কি এনেছো? আহা, চলোই না, ভিতরে গিয়ে দেখাচ্ছি। উফ, তুমি কিচ্ছু শুনবে না দেখছি। সাবিরাকে খপ করে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেয় রতন। রতন নামটা সাবিরাই ডাকে শুধু, আর সবার কাছে সাপুই শুনে এসেছে সে সারা জীবন। পদবিটাই নাম হয়ে গেছে। তার আগের না ব্যবহারের নামটা কেবল সাবিরার জন্য। সেফ সাবিরা ডাকে তাকে ওই নামে। সাবিরা নিজেকে ছেড়ে দেয় রতনের কাছে। তার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপতে থাকে উত্তেজনার আনন্দে। রতন তার ভীতু ঠোঁট দুটোকে জাপটে ধরে সান্ত্বনা দেয়। বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে রতন, ওতে মুখে গন্ধ হয়। সাবিরা মানা করে দিয়েছে। সেদিন থেকেই বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে রতন। রতন সাবিরাকে জড়িয়ে অনেকক্ষণ ধরে চুমু খায়। আস্তে আস্তে ব্যাপারটা আয়ত্তে আসছে তার। এখন আর লজ্জা লাগে না আদর করতে। 2 হাত দিয়ে হাতড়ে হাতড়ে সাবিরার পিঠের হুকগুলো খুলে ফেলে সে। নরম তুলতুলে পিঠে তার কড়া পড়া আঙুলগুলো যেন বেমানান লাগে। সরিয়ে নিতে ইচ্ছে করে, তখনই
আরও আষ্টে পৃষ্ঠে নিজেকে রতনের শরীরে মিশিয়ে নেয় সাবিরা। অল্প ঘামে ভেজা পিঠ সাবিরার। রতন সাবিরার কচি কলাপাতা রঙের সালোয়ারটা খুলে দেয় নিজের থেকে। লজ্জায় লাল হয়ে আসে সাবিরা মুহূর্তে। নাকের ডগায় রক্ত জমে। সাবিরা রতনের জামার বোতামগুলো খুলে ফেলেছে এতক্ষণে। দুজনে বিছানার দিকে যায়। সাদা বিছানার চাদরে রঙিন সুতোর কারুকাজ, সাবিরার নিজের হাতে সেলাই করা। সাবিরার উপরে ঝুঁকে পড়ে রতন। দুজন দুজনকে আদিম পোশাক পরিয়ে ফেলেছে। সভ্যতার কোনো চিহ্ন মাত্র নেই। দুটো শরীর খোঁজ নিচ্ছে একে অপরের, ঠিক যেমন করে লক্ষ বছর আগে কোনো গুহা মানব তার সঙ্গিনীকে চিনে নিত প্রতিটা ছোঁয়ায়। রতন সাবিরার শরীরে হাত রাখে। আদর করার মাঝে একবারের জন্য ওঠে রতন। টিনের বাক্সটা হাত রাখতে থাকে। সাবিরা বিছানায় কাত হয়ে শুয়ে দেখে রতনকে। মাথার আলগা খোপা থেকে চোরা স্রোতের মতো খুচরো চুল ছড়িয়ে পড়েছে চারিদিকে। নুপুর দুটো নিয়ে বিছানায় আসে রতন। সাবিরার পায়ের কাছে এসে বসে। আদর করতে করতে সাবিরার দুটো পায়ে নুপুর দুটো পরিয়ে দেয়। দুজনে সঙ্গম করে অনন্তকাল। ভালোবাসার দমকে দমকে নুপুরের রিনঝিন আওয়াজ ছড়িয়ে পড়ে চারিদিকে। জগৎ সংসারে এই আওয়াজটুকুই সাক্ষ্য বহন করে ওদের এক হওয়ার। পরদিন কালীঘাটে গিয়ে বিয়ে সেরেছিল দুজন। না, শাড়ি পরেনি সেদিন সাবিরা। রতনের কিনে দেওয়া সাদা চুড়িদার পরেই এসেছিল সে। রতন সেই স্বপ্নের সাজেই বিয়ে করতে চেয়েছিল সাবিরাকে। তারপর সবকিছু ঠিকঠাকই চলছিল। বছর দুয়েক পরে হঠাৎ একদিন কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায় সাবিরা। রতন ফিরে এসে দেখে সাবিরা বিছানায় শুয়ে। পাড়ার ওষুধের দোকানে বলে ওষুধপত্র নিয়ে আসে। দুর্বলতার জন্যই হয়তো হয়েছে, সেটাই ভাবে রতন। ঠিকাদারের হাতে কাজ থাকে না অনেক সময়ই। সেই সময়টা পুরো বসে থাকে রতন। জমানো টাকাও প্রায় শেষ একদিনে। সাবিরা প্রায়ই বলে কলোনির মেয়েরা আয়ার কাজ করে, টাকা পয়সাও ভালোই দেয়। রতনের একার পক্ষে সংসার টানা যে কষ্টকর হচ্ছে সেটা বোঝে সাবিরা। রতন করতে দেয় না, মানা করে। কিন্তু আর কতদিন? সাবিরাকে আর মানা করে না রতন। অনিচ্ছা সত্ত্বেও কাজে পাঠায়। মাস দুয়েক চলছিল এইভাবেই। রতন কাজে গেছে, টুকনি দিয়ে বালি চালছে। সেই সময় কলোনির বিকাশ সাইকেল নিয়ে হন্তদন্ত হয়ে এসে খবর দেয় সাবিরা যে বাড়িতে কাজ করে ওখানে গিয়ে নাকি মাথা ঘুরে পড়ে গেছিল সাবিরা। কিছুতেই জ্ঞান ফিরছে না দেখে বাড়ির লোকেরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে সাবিরাকে। রতন সব ফেলে বেরিয়ে পড়ে তক্ষুনি। হাসপাতালে গিয়ে জেনারেল বেডে সাবিরাকে দেখতে পায়। এখনও জ্ঞান ফেরেনি সাবিরার। স্যালাইন চলছে। নার্স এসে সাবিরার নুপুর দুটো খুলে রতনের হাতে দেয়। ডাক্তার এসে দেখে গেছে সাবিরাকে। অনেকগুলো টেস্ট করাতে হবে, তারপর বোঝা যাবে সব। রতন হাসপাতালেই কাটায় সারাদিন। বিকেলের দিকে জ্ঞান ফেরে সাবিরার। রতন সাবিরার মাথার কাছের টুলটাতে বসে থাকে। সাবিরার হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা দেয় সাবিরাকে। সব ঠিক হয়ে যাবে, সব। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি নিয়ে যাবে তাকে। সাবিরার চোখের কোল গড়িয়ে জল নামে। ঠিক হয় না কিছু।
আস্তে আস্তে শুকিয়ে আসতে থাকে সাবিরার শরীর। ডাক্তার বলেছে সাবিরার মাথার ভিতর টিউমার হয়েছে। ক্যান্সার নাকি একটা কঠিন অসুখ, গোপনে গোপনে বেড়েছে এতদিন, কিচ্ছু টের পায়নি। এখন সময়ের অপেক্ষা। অপারেশন করতে অনেক খরচ, তাতেও হয়তো সাবিরাকে ফেরাতে পারবেন না ডাক্তাররা। রতনের অবস্থা বুঝে নিষেধই করেন তারা, মন শক্ত করতে বলেন। রতন হাল ছাড়ে না, অপারেশন করাবেই সে সাবিরাকে। তাকে ছাড়া সে কিচ্ছু ভাবতে পারে না। অনেক টাকা লাগবে, 1,030 কম করে। কোথায় পাবে এত টাকা? এতদিনে সব টাকা শেষ, কে দেবে এত টাকা তাকে? ঠিকাদারের কাছে যায় রতন, টাকা ধার চায়। 1,000-2 টাকার বেশি তাকে দিতে পারে না সে। বাকি টাকা কোথায় পাবে? কি আছে নিজের? আচ্ছা, কিডনি বেচলে তো অনেক টাকা পাওয়া যায় শুনেছে রতন। তাহলে একটা কিডনি বিক্রি করেই টাকা জোগাড় করবে বলে সে ঠিক করে। কলোনির বিকাশকে জানায় রতন। বিকাশ কলোনির উঠতি ছেলে, পাড়ার নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। 2 দিন পর একটা জায়গার খবর নিয়ে আসে বিকাশ। একটা ছেলের সাথে যোগাযোগ করিয়ে দেয়। কথা মতো দেখা করে রতন। ছেলেটা রতনকে বলে আগে পরীক্ষা হবে, তারপর ভালো বুঝলে তবেই কিডনি নেয় ওরা। তা পরীক্ষা বাবদ 1,003 মতো টাকা লাগবে। আরও 1,000 টাকা এই মুহূর্তে কোথায় পাবে রতন? সাবিরার নুপুর দুটো ছাড়া আর কিছুই নেই তার কাছে। ওটা বেচলেও তো জোগাড় হবে না টাকা। রতন সবটা বলে ছেলেটাকে। 2,000 টাকায় সে দিতে পারবে। তার টাকার খুব দরকার। কাজটা হয়ে গেলে সে মিটিয়ে দেবে 1,000 টাকা। ছেলেটা টাকা নিয়ে চলে যায়। কাল রতনকে আসতে বলে, রক্ত নেবে, তারপর পরীক্ষা। ছেলেটা রতনের রক্ত নিয়ে 2 দিন পরই নাকচ করে দেয়। পরীক্ষার ফল যা এসেছে তাতে করে কিডনি নেওয়া যাবে না রতনের। শেষ টাকাটুকুও চলে গেল। কি করবে রতন এখন? রাস্তায় বসে হাউ হাউ করে কেঁদে ফেলে সে। এবার তাহলে সাবিরার বাড়িতে কি খবর দেবে? মকবুল আলী যদি রাজি হয়? আর কিছুই ভাবতে পারে না রতন। সে ঠিক করে পরদিনই গাঁয়ে যাবে। বিকেলে সাবিরার কাছে যায় রতন। কি থেকে কি হয়ে গেল তাকানো যায় না সাবিরার দিকে। গাল দুটো ভেঙে ভিতরে ঢুকে গেছে, চোখ দুটো নিষ্প্রাণ, কোটরে ঢুকে গেছে। ওই চোখেই ভরা কাজলে তাকে দেখত সাবিরা। রতন সহ্য করতে পারে না, সাবিরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাবিরা রতনের মাথায় হাতটা রাখে, তারপর কোনো রকমে বলে, আমি মরে গেলে আমাকে গোর দিও, আমার মাটি বড় ভালো লাগে। রতন সাবিরার মুখ চেপে ধরে। কিচ্ছু হবে না সাবিরা, কিচ্ছু হবে না, এরকম বলে না। না, আমি আর ফিরবো না গো, আমি বুঝতে পারছি। আমায় কবর দিও, আমি ঘুমিয়ে থাকবো ঠান্ডায়, কথা দাও। তাই হবে সাবিরা, তাই হবে। আমি অপেক্ষা করব, কেমন? তুমি এসে আমার ঘুম ভাঙিও, তারপর একসাথে থাকবো মাটিতে। আচ্ছা। সাবিরা ঘুমিয়ে পড়েছে। রতন সাবিরার কপালে চুমু খেয়ে আস্তে করে উঠে পড়ে। পকেট থেকে নুপুর দুটো বের করে সাবিরার পায়ে পরিয়ে দেয় রতন। নার্স মানা করেন না,
কাল সকালে গাঁয়ে যাবে রতন। মকবুল আলীকে বলবে সবটা, টাকার কথা। এতটা বিপদ অপেক্ষা করেছিল রতন বোঝেনি, কল্পনাও করতে পারেনি সে কখনো। মকবুল আলী রতনকে দেখতে পেয়ে পাড়ার ছেলেপুলেদের ডেকে নিয়ে এসে প্রচণ্ড মারধর করে। রতনের মুখ থেকে সাবিরার খোঁজ নিয়ে মকবুল চলে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল রতন। চরণ এসে রতনকে চিনতে পেরে ভ্যানে তুলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। 7 দিনের মতো হুঁশ ছিল না রতনের। পাঁজরের 2টো হাড় ভেঙেছে, বুক জুড়ে ব্যান্ডেজ করা, আর গোড়ালির হাড়টা ভেঙে টুকরো হয়ে গেছে। রতন আর কোনো দিনই ওই পায়ে ঠিক করে হাঁটতে পারবে না। চরণ মাঝে মাঝে এসে দেখে যায় রতনকে। সাবিরাকে শেষ দেখবার পর দিনই নাকি সাবিরা মারা গেছে। মকবুল আলী গিয়ে সাবিরার দেহ নিয়ে এসেছিল। শেষকৃত্যটুকু ওরাই করেছে। চরণের মুখ থেকেই সব জেনেছে রতন। মকবুল আলী নাকি তাকে পেলে জানে মেরে দেবে, এরকমও শাসিয়েছে। সাবিরা বাড়ি থেকে পালানোর পর বিশাল হইচই পড়ে যায় পাড়ায়। বুঝতে বাকি থাকে না সাপুইয়ের কাজ এটা। মকবুল আলী লোক পাঠিয়েছিল মেয়েকে খোঁজার জন্য, পায়নি। রতন শুয়ে শুয়ে ভাবে, কেন মরে গেল না ও? এভাবে বেঁচে থাকবে কি করে সে? সাবিরা নেই, কি নিয়ে থাকবে রতন? সাবিরাকে শেষ দেখাটুকুও দেখতে পেল না রতন। ওর শেষ কথাটুকু রাখতে পারল না নিজে। মোটামুটি সেরে ওঠার পর চরণ রতনকে শহরে যাওয়ার ট্রেনে তুলে দেয়। কিছু টাকা কড়িও দিয়ে দেয় সাথে করে। এখানে থাকলে মকবুল আলী যদি কিছু করে আবার। তাছাড়া কোথায় বা থাকবে রতন? কোনো কথাই বলে না সে। যন্ত্রের মতো চরণের সব কথায় সায় দেয়। মজুরের কাজও করতে পারে না আর সাপুই। খোঁড়া পা নিয়ে কে তাকে কাজে রাখবে? স্টেশনে ঘুমায় রাতে, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। জঙ্গল পরিষ্কার করে লোকের বাড়িতে। 2-4 দিন কাজ জোটে, খাওয়া হয় কোনো রকমে, তারপর আবার হয় না। এই করে দিন কাটে। সাবিরা মারা যাওয়ার পর বছর 3 কেটে যায়। সাবিরা মারা যাওয়ার পর থেকে এতদিন অবধি একবারও স্বপ্নে দেখেনি সে সাবিরাকে, একবারের জন্যও না। মাঝে মাঝে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না তার, বোঝা মনে হয় জীবনটাকে। একদিন আর পারে না সাপুই। চলন্ত ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটা প্রচণ্ড জোরে হর্ন দিতে দিতে এগিয়ে আসতে থাকে। সাপুই সরে না। চোখ বুজে সাবিরার মুখটা মনে করে। আচমকা প্রচণ্ড একটা ধাক্কায় ছিটকে পড়ে যায় সাপুই। তাহলে এটাই কি মৃত্যু? চোখ খোলে। সাদা পোশাক পরা সৌম্য দর্শন এক বৃদ্ধকে দেখতে পায় সামনে। গলাতে একটা চেন, তাতে যীশু খ্রিস্টের ক্রস। ফাদার জোসেফ সেদিন সাপুইকে বাঁচায় মৃত্যুর হাত থেকে। সাপুইয়ের সাথে কথা বলে উনি সাপুইকে নিয়ে চলে আসেন শ্রীরামপুরে। সাপুইকে কাজ দেন চার্চে। ডেনমার্ক থেকে ফান্ড আসে। কাজ বলতে কিছুই না, চার্চটা দেখাশোনা করা। সামনে কবরখানা আছে, সেটা মাঝে মধ্যে পরিষ্কার করা। সেই থেকেই এখানে আছে সাপুই। চুলে পাক ধরেছে, সবাই বুড়ো সাপুই বলে ডাকে তাকে। গঙ্গার ধার ঘেঁষে পরিত্যক্ত কবরখানাটা। 300 বছরের পুরনো শ্বেত পাথরের ফলকগুলোর বেশিরভাগই ভেঙে পড়েছে। নামগুলো বোঝা যায় না। সবুজ শ্যাওলা জমেছে। বুড়ো সাপুই মাঝে মাঝে এসে পরিষ্কার করে চত্বরটা। রাত হলে
এদিকটায় সেরকম কেউ একটা মারায় না। বহুকাল আগে 1755 সালে নবাব আলীবর্দী খাঁয়ের কাছ থেকে 50,000 টাকার বিনিময়ে এই জায়গার পরোয়ানা নেয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দিনেমাররা নোঙর ফেলে এই শ্রীরামপুরের ঘাটে, তখনকার ফ্রেডরিকনগর। কবরখানাটা সেই সময়কার, চার্চের লাগোয়া। সপ্তাহে 2 দিন প্রার্থনা হয়, বাকি সময়টা বন্ধই থাকে। বুড়ো সাপুই দেখাশোনা করে। চার্চের পিছনে একটা ছোট ঘরে সে থাকে। রাতে ঘুম আসে না বেশিরভাগ দিন। কবরখানাটায় গিয়ে বসে সাপুই। মাথার উপর প্রকাণ্ড বটগাছের পাতার ফাঁকে এক টুকরো আকাশ দেখতে পাওয়া যায়। গুটি কয়েক তারা ঝিলিক মেরে ওঠে। গঙ্গায় জল বাড়ে। ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ ঝিঝি পোকা ছাপিয়েও বুড়ো সাপুই অদ্ভুত কিছু শুনতে পায়। খুব পুরনো চেনা একটা শব্দ। কোথা থেকে আসছে আওয়াজটা? নকশা কাটা ক্রস চিহ্নের সেই কবরটায় কান পাতে সে। চোখ বন্ধ করে টের পায় নূপুরের মিষ্টি একটা শব্দ। এই শব্দ তার খুব চেনা। সাবিরা। সাবিরার কথা মনে পড়ে যায়। কত বছর, কয়েক জন্ম আগেকার কথা মনে হয় যেন বুড়ো সাপুইয়ের। সাবিরার মুখ ঝাপসা হয়ে আসে। মনে করতে কষ্ট হয়। আজ অব্দি একবারও স্বপ্নে আসেনি সাবিরা। কেন এরকম হলো? কেন দেখা দিল না ও একবার? বুড়ো আর পারে না। নকশা কাটা কবরটার উপরে কান পেতেই ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সাবিরা আসে। রতনের নাম ধরে ডাকে সাবিরা। সেই সাদা চুড়িদারটা পরা। ঘুম ভেঙে যায় সাপুইয়ের। উঠে বসে। কই, কোথায় সাবিরা? নেই তো। চারদিকটা দেখে সাপুই। কেউ কোথাও নেই। এত বছর পর এই প্রথম সাবিরাকে স্বপ্নে দেখতে পেল সে। সারা রাত আর ঘুম আসে না বুড়ো সাপুইয়ের। চুপ করে বসে কিছুক্ষণ, তারপর উঠে ঘরে যায়। সাবিরা একই রকম আছে, আগের মতো। সাদা ওড়না উড়ে একটু খসে পড়েছে বুক থেকে। চোখের কাজলটা অবধি স্পষ্ট দেখেছে সাপুই। তার নাম ধরে ডাকছে তাকে সাবিরা। এতদিন স্বপ্নে আসেনি কেন সাবিরা? শেষ দেখতে পায়নি বলে কি অভিমান হয়েছিল সাবিরার ওর উপর? আজই বা হঠাৎ এতগুলো বছর পর দেখা দিল কেন? হ্যাঁ, নূপুর। এটা কি করে ভুলে গেল সাপুই? নূপুরের আওয়াজটার কথা। ওটা সাবিরার পায়ের আওয়াজ। কাল রাতে শুনতে পেয়েছিল সে। সেটা অনুসরণ করে ওই নকশা কাটা কবরের কাছেই তো গেছিল সাপুই। তারপর ঘুমিয়ে পড়ে সে। এতদিন কোনো নূপুরের শব্দ তো পায়নি সাপুই। না, আজ রাতে ফের যাবে সে কবরখানায়। আজ নূপুরের শব্দ পায় কি না ভালো করে লক্ষ্য করবে সে। রাত হওয়ার পর ফের কবরখানায় আসে বুড়ো সাপুই। কান খাড়া করে সে শোনার চেষ্টা করে। আজ কতক্ষণ বসেছিল সে জানে না। ঘুমে ঢুলে পড়েছিল প্রায়। মশার কামড়ে ঘুম যখন ভাঙল, তখন চাঁদ মাথার উপরে। হ্যাঁ, ওটা কিসের আওয়াজ? কালকের সেই নূপুরের আওয়াজটা না? কান পেতে শোনার চেষ্টা করে বুড়ো সাপুই। অস্পষ্ট রিনঝিন একটা আওয়াজ যেন ভেসে আসে। কি খেয়াল হতে কালকের সেই নকশা কাটা কবরটার কাছে যায়। কোনো এককালে শ্বেত পাথরের চাতাল ছিল এখানে।
এখন সব ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্যাওলা জমে নরম সবুজ গালিচা হয়ে গেছে কবরটার উপর। মাথার কাছে একটা ক্রস, গোল নকশা কাটার মধ্যে খুব সুন্দর দেখতে জিনিসটা। বুড়ো সাঁপুই কান পাতে কবরে, চোখ বুজে মন দিয়ে শোনার চেষ্টা করে। জঙ্গলের এই রাত্রির নিজস্ব আওয়াজ ছাপিয়ে খুব ক্ষীণ রিনঝিন আওয়াজ শুনতে পায় যেন। ঘুমিয়ে পড়ে বুড়ো সাঁপুই। স্বপ্নে সাবিরাকে দেখতে পায় সে আজও। সাবিরা যেন এই কবরটার নিচেই শুয়ে, তাকে ডাকছে হাতছানি দিয়ে, বুকের মধ্যে জড়িয়ে ধরতে বলছে সাবিরাকে। ঘুম ভেঙে যায়। এই কবরে শুলেই কি সাবিরা স্বপ্নে আসে? মাথা ধরে বসে থাকে সাঁপুই। এরকম যদি হয়, এতদিন সে কিছুতেই টের পেল না ব্যাপারটা। এতগুলো বছর সাবিরাকে ছাড়া কাটাতে হতো না তাকে তাহলে এভাবে। এরপর থেকে বুড়ো সাঁপুই রোজ আসে কবরখানায়। নকশা কাটা কবরটার উপর শুয়ে থাকে সারা রাত। ঘুমের মধ্যে ফিস ফিস করে কথা বলে যেন কার সাথে। ঘুমের মধ্যে হাসে, দুহাত দিয়ে শূন্যে কাকে যেন জড়িয়ে ধরে। মাটি আঁকড়ে ধরে ঘুমায়। ভূতের মতো সারাদিন শুধু অপেক্ষা করে রাত হওয়ার। কখন রাত হবে? কবরখানা এই কদিনে পরিষ্কারও করেনি সে, অর্ধেক দিন খায়ও না। মাঝে শনিবারে পরিতোষ এসে খিচুড়ি দিয়ে গেছিল বুড়ো সাঁপুইকে। শরীর খারাপ হলো নাকি জিজ্ঞেস করাতে বুড়ো বলে সে ঠিক আছে একদম। সাবিরা কবরের ভিতর থেকে অনেক দিন ধরে ডাকছে রতনকে। আর কতদিন মাটিতে একা শোবে সে। মাটি যে বড় শান্তির জায়গা, রতন সেটা বুঝেছে। সাবিরা মাটি বড় ভালোবাসে। আর কতদিন অপেক্ষা করবে সাবিরা রতনের জন্য? দুহাত দিয়ে সাবিরা রতনকে ভিতরে টেনে নিয়ে যেতে চায়, পারে না। বুকের উপর পাথর চাপানো, তার নিচে অনেকটা মাটি। না সরালে রতন আসবে কি করে? রতন আজ আর দেরি করে না। রাত বাড়লে ঘরে গিয়ে জঙ্গল পরিষ্কার করার কোদাল আর একটা শাবল নিয়ে আসে। ভরা কোটালের চাঁদের আলোয় ঝকঝক করছে নদীর জল। বটগাছটার উপর একটা পেঁচা ডেকে উঠল। বুড়ো সাঁপুই দু হাত দিয়ে কবরের উপরের আলগা পাথরগুলো সরাতে লাগল। বাকি বড় পাথরের চাতালের অবশিষ্টটুকু শাবল দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলল। তারপর চার দিয়ে সবটা সরিয়ে ফেলল বুড়ো সাঁপুই। এবার শুধু মাটি। কোদাল নিয়ে একের পর এক কোপ বসিয়ে যাচ্ছে সাঁপুই। পাশেই গঙ্গা, ফলে নরম মাটির বুকে কোপ পড়তেই খাবলা খাবলা করে উঠে আসতে লাগলো। এক টানা অনেকক্ষণ কুপিয়ে হাঁপিয়ে গেল বুড়ো সাঁপুই। দম ধরে এসেছে। দাঁড়িয়ে কিছুক্ষণ শ্বাস নেওয়ার সময়ই সে শুনতে পায় সেই ফিসফিসানি। সাবিরা যেন তাকে বলছে, থামলে কেন রতন? এই তো আমি, আর একটু দূরে। বুড়ো সাঁপুই আর দাঁড়ায় না, ফের কোপাতে থাকে। অনেকটা নিচে নেমে গেছে সে এখন। মাটি ভেজা এখানে। সাঁপুই এবার নুপুরের আওয়াজটা যেন শুনতে পায়। কোদালের প্রতিটা কোপে যত গভীরে নামতে থাকে সে, তত যেন স্পষ্ট হয়ে আসে আওয়াজটা। হাত ধরে আসে, শরীরের শক্তিও ফুরিয়ে আসে যেন। তবুও ছাড়ে না সাঁপুই। কোদাল চালাতেই থাকে। সাবিরার কাছে পৌঁছতেই হবে। গোড়ালি অবধি জল এখন। পরের কোদালটা মাটিতে কোপ পড়তেই ঠক করে জোরে একটা আওয়াজ হলো। শাবল নিয়ে জিনিসটা চাগার দিয়েই মরমর আওয়াজ তুলে ভেঙে গেল কাঠের ঢাকনাটা।
সেটা সরাতেই বেরিয়ে এলো কফিনটা। ডালাটা সরিয়ে দিতে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল ভিতরটা বুড়ো সাপুই। লালচে মখমলে কফিনটার মধ্যে সাদা চুড়িদার পরে কে শুয়ে আছে? ও উপুড় হয়ে শুয়ে আছে একটা মেয়ে। পিঠের উপর চাঁদের আলো এসে পড়েছে। জামার ফাঁক দিয়ে পিঠের উপরের কালো আঁচিলটা দিব্যি দেখা যাচ্ছে। সাবিরা। কফিনটা বেশ বড়। এক ধার ঘেঁষে উপুড় হয়ে শুয়ে আছে সাবিরা। রতন ভিতরে ঢুকল। সাবিরার কাঁধটা ধরে নিজের দিকে টানল। সাবিরা কোনো আওয়াজ করল না। সাবিরা কি রাগ করল? গোটা শরীর থরথর করে কাঁপছে বুড়ো সাপুইয়ের। এত খাটনি সহ্য করতে পারছে না সে আর। বসে থাকতে পারল না বুড়ো সাপুই। সাবিরার পাশে শুয়ে পড়ল সে। সাবিরা পাশ ফিরে শুয়ে আছে। ওর চুলে মুখ গুঁজল রতন। সেই সুন্দর গন্ধটা এখনো একই আছে, একটুও পাল্টায়নি। সাবিরার পিঠে হাত বোলালো রতন। আঁচিলটায় ঠোঁট ঠেকালো। সাবিরা কি ঘুমিয়ে পড়ল? তারও যে ঘুম পাচ্ছে খুব। ক্লান্তিতে চোখ ফেটে আসছে। ভরা কোটালের গঙ্গার জল বাড়ছে ধীরে ধীরে। সদ্য খোঁড়া মাটির গা থেকে সাপের মতো ধীরে ধীরে জল ভরতে থাকে গর্তে। কফিনটার অর্ধেক জলের তলায়। জল বাড়তে থাকে নিঃশব্দে। বুড়ো সাপুই সাবিরার পিঠ ধরে ফের ঝাঁকায়। সাবিরা সাড়া দেয় না। কফিনটার ভিতর এখন শুয়ে থাকা যায় না। জলে কফিনটা ডুবে গেছে পুরোপুরি। সাপুই কি করবে? উঠে যাবে? উঠবার শক্তিটুকুও যে নেই তার। সাবিরার দেহটা জলের তলায় ডুবে যাওয়ার পর সাপুই দেখল সাবিরা এবার পাশ ফিরে শুল। ঘোলা জলের মধ্যে আবছা দেখতে পাওয়া যায় সাবিরার মুখ। জল অনেকটা বেড়ে গেছে। বসে থাকাও যাচ্ছে না। উঠে যাবে কি সাপুই? রতন, 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 রতন। স্পষ্ট শুনতে পায় সাপুই। জলের মধ্যে মাথা নিয়ে সাবিরার মুখের কাছে মুখ নিয়ে আসে বুড়ো সাপুই। এখন স্পষ্ট দেখতে পাচ্ছে সে সাবিরাকে। সাবিরার দুগালে হাত রাখে। এখনো চোখ বুজে আছে সাবিরা। দম ফুরিয়ে আসে সাপুইয়ের। দম নেওয়ার জন্য জলের উপরে মুখ তুলবে, তখনই চোখ খোলে সাবিরা। ঠোঁট দুটো ফাঁক হয়ে সেই পুরনো খিলখিল হাসি হেসে ওঠে সে। রতন মন্ত্রমুগ্ধের মতো দেখে সাবিরাকে। দম নেওয়ার কথা তার আর মনে থাকে না। সাবিরা দুহাত দিয়ে বুকে টেনে নেয় রতনকে। রতনও দুহাত দিয়ে খুব করে জড়িয়ে ধরে সাবিরাকে। প্রাণপণে সাবিরার বুকে মুখ গুঁজে দেয় সে। একটা সময় পর রতনের আর শ্বাস নিতে কষ্ট হয় না। দুজনে একসাথে মাটির বুকে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। এতক্ষণ শুনলেন লেখক অনিরুদ্ধ সরকারের লেখা গল্প বুড়ো সাপুইয়ের কবর। গল্পের বিভিন্ন চরিত্রে অরিজিৎ ও সায়ন্তী। গল্প পাঠে আমি শোভন। শব্দগ্রহণ, আবহ ও শব্দ সংযোজনে প্রতিম। পরিচালনায় প্রীতম। প্রচ্ছদ স্বপ্নীল। বিশেষ সহযোগিতা ঋতুপর্ণা।
রেকর্ডিং স্টুডিও মেলোরিদম। আগামী পর্বে কাহিনীর সাতকাহনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির থাকছি আমরা।